একটা ছোট্ট শহরের প্রান্তে, যেখানে রাস্তার ধুলো আর স্বপ্নের আলো একসঙ্গে মিশে যায়, সেখানে একটা সাধারণ ঘরে বাস করত দুটো মানুষ, যাদের জীবন ছিল ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ। একজন ছিলেন সরল হৃদয়ের, যার দুনিয়া ছিল শুধু তার প্রিয় মানুষটাকে ঘিরে। অন্যজন ছিলেন স্বপ্নের আগুনে জ্বলতে থাকা এক আত্মা, যার চোখে সবসময় একটা অস্থির আলো জ্বলত, যেন সেই ছোট্ট ঘরের সীমানায় আটকে থাকার জন্য জন্মায়নি। বাইরের দুনিয়া তাদের নামে নামে ডাকত, কিন্তু ভেতরে ভেতরে তারা ছিল একে অপরের পুরো জগৎ। তবু জীবনের এক অদ্ভুত খেলায়, যেখানে স্বপ্ন আর ভালোবাসা একসঙ্গে হাঁটতে চায়, কখনো কখনো পথ আলাদা হয়ে যায়। এই গল্প সেই দুজনের, যারা একসঙ্গে স্বপ্ন দেখেছিল, একসঙ্গে লড়েছিল, কিন্তু শেষে জীবন তাদের দুটো আলাদা রাস্তায় নিয়ে গিয়েছিল। একজন উঠে গিয়েছিলেন উঁচুতে, আর একজন পড়ে গিয়েছিলেন সবচেয়ে নিচে। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল যে পরে সে যদি হার না মানে, তাহলে সে আবার উঠতে পারে। আর এই গল্পটি ঠিক সেই উঠে দাঁড়ানোর গল্প। রাহুল আর প্রিয়াঙ্কা লখনৌ শহরের এক কোণে অবস্থিত একটি ছোট্ট বাসায় বাস করত। দুজনের বিবাহ হয়েছে মাত্র 2 বছর। বাসাটি ছিল খুবই ছোট, আয়ও ছিল খুব সীমিত, কিন্তু দুজনের মধ্যে যে গভীর ভালোবাসা ছিল তা সব অভাবকে ভুলিয়ে দিত। রাহুল প্রতিদিন সকালে কাজের জন্য বেরিয়ে পড়ত, আর প্রিয়াঙ্কা জানালা থেকে তাকে দূরে চলে যেতে দেখত। তার চোখে এক অদ্ভুত আস্থা থাকত, যেন সে নিজের সমস্ত দুনিয়াকে দূরে সরে যেতে দেখছে। রাহুল ছিলেন একজন অত্যন্ত সাধারণ মানুষ। না খুব বেশি লেখাপড়া করেছিলেন, না কোনো বিশেষ দক্ষতা ছিল, শুধু একটি খাঁটি ও সরল মন ছিল। তার কাছে ঘরের শান্তিই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। তিনি বিশ্বাস করতেন যে ঘরে যদি শান্তি থাকে, তাহলে বাকি সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যায়। তার জগৎ ছিল খুব সংকীর্ণ: প্রিয়াঙ্কা, ঘর আর প্রতিদিনের কঠোর পরিশ্রম। কিন্তু প্রিয়াঙ্কা রাহুলের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন। তার চোখে সর্বদা একটা বিশেষ উজ্জ্বলতা থাকত, যেন তিনি কেবল দৈনন্দিন জীবনযাপনের জন্য সৃষ্ট হননি। তার অন্তরে কিছু করার, কিছু হয়ে ওঠার এক অদম্য অস্থিরতা ছিল। তিনি রাতের পর রাত বইয়ের মধ্যে মগ্ন থাকতেন, কখনো কোনো পুরনো প্রশ্নপত্র সমাধান করতেন, কখনো নোট তৈরি করতেন। তার কাছে শিক্ষা গ্রহণ আর অগ্রসর হওয়াই ছিল জীবনের অর্থ। রাহুল নীরবে তাকে দেখতেন, কখনো কিছু বলতেন না, কারণ তিনি বুঝতেন যে স্বপ্নকে কখনো আটকে রাখা যায় না, তাদের কেবল ডানা দিতে হয়। প্রিয়াঙ্কা কখনো রাহুলের কাছে কোনো কিছু চাননি, কিন্তু তার নীরবতার মধ্যেই সব কিছু লুকিয়েছিল। তিনি জানতেন যে রাহুল তার প্রতিটি সিদ্ধান্তে পাশে দাঁড়াবেন। এক সন্ধ্যায় রাহুল কাজ থেকে ফিরে এলে প্রিয়াঙ্কা তখনও বইয়ের মধ্যে হারিয়েছিলেন। হঠাৎ তিনি মাথা তুলে বললেন, আমাকে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হবে, আমি অফিসার হতে চাই। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, কেবল একটা অটল সংকল্প ছিল। রাহুল তার চোখের দিকে তাকালেন, কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর হালকা হাসি দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন, যেন তিনি মেনে নিয়েছেন যে এখন জীবনের নতুন দিক নির্ধারিত হয়ে গেছে। এখন বাসায় এক নতুন ধারা শুরু হলো। প্রিয়াঙ্কার পড়াশোনার জন্য বই আসতে লাগল। পুরনো প্রশ্নপত্র, নোট, কোচিংয়ের ফি সবকিছু বেড়ে যেতে লাগল। রাহুলের মাসিক বেতন এতটা ছিল না যে এই সব খরচ চালাতে পারেন, কিন্তু তিনি কখনো প্রিয়াঙ্কাকে এটা অনুভব করতে দেননি। প্রথমে তিনি নিজের কাজের সময় বাড়িয়ে দিলেন, তারপর অন্য জায়গায় অতিরিক্ত কাজ শুরু করলেন। রাতের শিফট নিয়ে নিলেন, যাতে একটু বেশি আয় হয়। রাহুল প্রতিদিন অনেক দেরিতে বাসায় ফিরতেন, ক্লান্ত ও শ্রান্ত হয়ে, কিন্তু মুখে কখনো অভিযোগ আনতেন না। তিনি ভয় পেতেন যে তার দুর্বলতা যেন প্রিয়াঙ্কার স্বপ্নকে দুর্বল না করে দেয়। তাই প্রতিবার হেসে ফিরতেন আর জিজ্ঞাসা করতেন, পড়াশুনো কেমন চলছে? প্রিয়াঙ্কা কেবল হাসতেন। দুজনেই জানতেন যে এই পথ সহজ নয়, কিন্তু যদি কারো সঙ্গ থাকে তাহলে সব কিছুই সম্ভব। মাসগুলো গড়িয়ে যেতে লাগল, খরচ আরও বেড়ে গেল। রাহুল নীরবে একটা বড় সিদ্ধান্ত নিলেন। বাবার দেওয়া ছোট্ট জমিটা বিক্রি করে দিলেন। তার মনে হলো জমি তো আবার পাওয়া যাবে, কিন্তু প্রিয়াঙ্কার স্বপ্ন যদি ভেঙে যায়, তাহলে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। প্রিয়াঙ্কা যখন জানতে পারলেন, তার চোখে অশ্রু চলে এলো, কিন্তু রাহুল তার হাত ধরে বললেন, তুমি কেবল পড়াশুনো করো, বাকি সব আমি দেখে নেব। এরই মধ্যে পাড়ায় কথাবার্তা বেড়ে গেল। লোকজন তিরস্কার করত যে স্ত্রী অফিসার হবে আর স্বামী মজুরির কাজ করবে। রাহুল সব শুনতেন, কিন্তু বাসায় কখনো কিছু বলতেন না।
তিনি স্থির করে রেখেছিলেন যে প্রিয়াঙ্কার মনে যেন কোনো সন্দেহ না জাগে। তিনি সব তিরস্কার নিজের অন্তরে গুটিয়ে নিতেন আর নীরবে এগিয়ে যেতেন। প্রস্তুতির 2 বছর কেটে গেল। প্রিয়াঙ্কার পরীক্ষার দিন এসে পড়ল। রাহুল তাকে প্রস্তুত করে দিলেন, নিজের হাতে নাস্তা তৈরি করলেন। প্রিয়াঙ্কা যাওয়ার সময় রাহুল বললেন, যাও আর জয়ী হয়ে ফিরে এসো, আমার তোমার ওপর পূর্ণ আস্থা আছে। প্রিয়াঙ্কা কিছু না বলে বেরিয়ে গেলেন। সেদিন রাহুল কাজে না গিয়ে বাসায় থেকে প্রার্থনা করলেন। তার জানা ছিল আজকের দিনটা তাদের জীবনকে বদলে দেবে। তিনি কেবল এটাই চাইতেন যে প্রিয়াঙ্কার পরিশ্রম ফলপ্রসূ হোক। কয়েক মাসের অপেক্ষা শেষ হল। পরীক্ষার ফল প্রকাশের সময় এলো। রাহুল আর প্রিয়াঙ্কা দুজনেই উদ্বিগ্ন ছিলেন, কিন্তু কেউ নিজের উদ্বেগ প্রকাশ করেনি। রাহুল প্রতিদিনের মতো কাজে যেতেন আর প্রিয়াঙ্কা বাসায় অপেক্ষা করতেন। দুজনেই জানতেন যে এখন যা হবে তা তাদের জীবনকে চিরকালের জন্য পরিবর্তন করে দেবে। হয় সব কিছু বদলে যাবে, নয়তো সব কিছু আগের মতোই থাকবে। কিন্তু দুটো অবস্থাতেই তারা একসঙ্গে ছিলেন। এটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। এক সকালে প্রিয়াঙ্কার ফোন বেজে উঠল। যে নম্বরের জন্য অপেক্ষা করছিলেন তার হাত কাঁপতে লাগল, হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তিনি ফোন তুলে শুনলেন ফল প্রকাশিত হয়েছে, তার নাম তালিকায় রয়েছে। প্রিয়াঙ্কা সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি এখন অফিসার হতে চলেছেন। সেই মুহূর্তে প্রিয়াঙ্কার মুখ থেকে কোনো শব্দ বেরোল না, কেবল চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। খুশির অশ্রু না মুক্তির অশ্রু তিনি নিজেও জানতেন না। শুধু এটা জানতেন যে বছরের পর বছরের পরিশ্রম ফল দিয়েছে। রাহুল তখন কাজে ছিলেন। প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ তাকে ফোন করলেন। ফোন ধরতেই প্রিয়াঙ্কা কেবল এইটুকু বললেন, হয়ে গেছে। রাহুল বুঝে গেলেন। তার মুখে একটা প্রশস্ত হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি জানতাম তুমি করে ফেলবে। সেদিন রাহুল তাড়াতাড়ি কাজ ছেড়ে বাসায় ফিরে এলেন। বাসায় পৌঁছেই তিনি প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরলেন। দুজনে অনেকক্ষণ কেবল এভাবে দাঁড়িয়ে রইলেন, কেউ কিছু বললেন না। শব্দের চেয়ে সেই নীরবতা অনেক বেশি বলছিল। সেই মুহূর্তে বছরের পর বছরের সংগ্রাম, রাত জাগা, রাহুলের কঠোর পরিশ্রম, প্রিয়াঙ্কার জেদ সব কিছু মিশে গিয়েছিল। সেই রাতে ছোটখাটো উৎসব করা হলো। বাসায় মিষ্টি আনা হলো, কিছু প্রতিবেশী এলো। যে প্রতিবেশীরা একসময় তিরস্কার করত তারাই এখন অভিনন্দন জানাতে এসেছে। রাহুল সবাইকে স্বাগত জানালেন। কাউকে কিচ্ছু বললেন না, না কোনো অভিযোগ, না কোনো জবাব, কেবল হাসতে থাকলেন। তার জানা ছিল মানুষ এরকমই, পড়ে গেলে ধাক্কা দেয়, উঠে গেলে পাশে দাঁড়ায়। কিন্তু তার কারো প্রতি কোনো অভিযোগ ছিল না। তার কাছে কেবল প্রিয়াঙ্কার সুখী সব কিছু ছিল। কয়েকদিন পর প্রিয়াঙ্কার প্রশিক্ষণ শুরু হলো। তিনি দিল্লি চলে গেলেন। রাহুল তাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিলেন। প্রিয়াঙ্কা যাওয়ার আগে থেমে বললেন, তুমি আমার জন্য অনেক কিছু করেছ, আমি কখনো ভুলব না। রাহুল হেসে বললেন, এইসব তো আমাদেরই ছিল, তোমার আমার কিছু নয়, কেবল যাও আর নিজের স্বপ্ন পূর্ণ করো। প্রিয়াঙ্কা ট্রেনে উঠে গেলেন আর রাহুল সেখানে দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না ট্রেন দৃষ্টিসীমা অতিক্রম করল। সেদিন প্রথমবার রাহুলের একাকিত্ব অনুভূত হল, কিন্তু তিনি নিজেকে বোঝালেন যে এটা অপরিহার্য, প্রিয়াঙ্কার অগ্রগতি অপরিহার্য। প্রশিক্ষণের সময় প্রিয়াঙ্কা পরিবর্তিত হতে লাগলেন। প্রথমে ছোট ছোট বিষয়, ফোনে কথা বলার সময় কমে যেতে লাগল, উত্তর ছোট আর আনুষ্ঠানিক হয়ে যেতে লাগল। রাহুল বুঝতে পারছিলেন কিন্তু কিছু বলতেন না। তার মনে হতো হয়তো কাজের চাপ আছে, নতুন দায়িত্ব আছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে পার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠল। প্রিয়াঙ্কার কথায় আর সেই পুরনো ভালোবাসা ছিল না, কেবল একটা আনুষ্ঠানিকতা ছিল। রাহুল রাতে ঘুমানোর আগে ফোন করতেন, কিন্তু প্রিয়াঙ্কা প্রায়ই ব্যস্ত থাকতেন। কখনো মিটিং, কখনো অন্য কাজ। রাহুল অপেক্ষা করতেন, কিন্তু ফোন খুব কমই আসত। প্রশিক্ষণ শেষ হবার পর প্রিয়াঙ্কার পোস্টিং লখনৌতেই হয়ে গেল। রাহুলের মনে হলো এখন সব আগের মতো হয়ে যাবে। কিন্তু প্রিয়াঙ্কা এসেই স্পষ্ট করে বললেন যে তিনি সরকারি আবাসনে থাকবেন। তিনি বললেন, রাহুল, এখন আমার পদ অনুযায়ী আমাকে একটা ভিন্ন পরিবেশে থাকতে হবে। সরকারি আবাসনের সুবিধা রয়েছে আর সেখানকার পরিবেশ আমার কাজের জন্য উপযুক্ত। রাহুল কিছু বললেন না, কেবল নীরবে মাথা নেড়ে সম্মতি জানালেন। তার মনে হলো হয়তো এটাও প্রয়োজনীয়, হয়তো কাজের দাবি। কিন্তু হৃদয়ের কোনো এক কোণে একটা যন্ত্রণা উঠল, যেটা তিনি চাপা দিয়ে দিলেন, আর নিজের পৈতৃক বাসাতেই থাকা যুক্তিসঙ্গত মনে করলেন। তিনি প্রিয়াঙ্কার সঙ্গে গেলেন না। প্রিয়াঙ্কা আবাসনে চলে গেলেন। এখন তিনি সেই পুরনো ছোট্ট বাসায় আর আসতেন না। রাহুল একা হয়ে গেলেন।
বাসাটা আরও ছোট আর খালি মনে হতে লাগল। দেয়ালে ঝোলানো ছবিগুলো এখন কেবল স্মৃতি হয়ে গিয়েছিল। রাহুল প্রতিদিন সকালে উঠতেন, নিজের জন্য চা তৈরি করতেন আর কাজে চলে যেতেন। সন্ধ্যায় ফিরলে বাসায় নিস্তব্ধতা থাকত। কেউ কথা বলার জন্য নেই, কেউ জিজ্ঞাসা করার জন্য নেই যে খেয়েছ কিনা। এই একাকিত্ব তাকে ভেতর থেকে ভেঙে দিতে লাগল। কিন্তু রাহুল কাউকে কিছু বললেন না, না প্রিয়াঙ্কাকে না অন্য কাউকে। এখন দেখা সাক্ষাৎও খুব কম হয়ে গিয়েছিল। মাসে 1-2বার প্রিয়াঙ্কা দেখা করতেন, সেটাও কেবল আনুষ্ঠানিকতার জন্য। কথাও কেবল কাজের হতো। কখনো কখনো রাহুল জিজ্ঞাসা করতেন, সব ঠিক আছে তো? প্রিয়াঙ্কা কেবল মাথা নেড়ে দিতেন। রাহুল দেখতে পাচ্ছিলেন যে প্রিয়াঙ্কা আর সেই প্রিয়াঙ্কা নেই যিনি আগে ছিলেন। তার কথাবার্তা বদলে গিয়েছিল, তার চলাফেরা বদলে গিয়েছিল, তার চারপাশের মানুষজন বদলে গিয়েছিল। তিনি এখন একটা ভিন্ন জগতে বাস করছিলেন, এমন এক জগৎ যেখানে রাহুলের জন্য কোনো স্থান ছিল না। একদিন রাহুল সাহস করে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করলেন, আমি কি কোনো ভুল করেছি? প্রিয়াঙ্কা একটু থেমে বললেন, না রাহুল, তুমি কোনো ভুল করনি। কেবল এখন অবস্থা বদলে গেছে, আমার জীবন বদলে গেছে। আমাকে আমার নতুন পরিচয় নিয়ে বাঁচতে হবে। এই উত্তর রাহুলের জন্য যথেষ্ট ছিল। তিনি বুঝে গেলেন যে এখন প্রিয়াঙ্কা তার থেকে দূরে সরে যাচ্ছেন, আর তিনি এটা আটকাতে পারবেন না। তিনি ভাবলেন হয়তো এটাই সঠিক, হয়তো প্রিয়াঙ্কার এটাই প্রয়োজন। তাহলে আমি কে যে বাধা দেব? মাসগুলো গড়িয়ে গেল। রাহুল প্রিয়াঙ্কাকে ফোন করাও কমিয়ে দিলেন। তার মনে হলো হয়তো তার কারণে প্রিয়াঙ্কা অস্বস্তি বোধ করেন, হয়তো তার ফোন তার কাজে ব্যাঘাত ঘটায়। তাই তিনি নিজেকে থামিয়ে দিলেন। কিন্তু রাতে যখন একা হতেন, তখন সব স্মৃতি সামনে চলে আসত। সেই দিন যখন প্রিয়াঙ্কা বইয়ের মধ্যে হারিয়ে থাকতেন, সেই রাত যখন রাহুল দেরি করে ফিরতেন আর প্রিয়াঙ্কা জেগে অপেক্ষা করতেন, সেই মুহূর্ত যখন দুজনে হাসতেন। সবকিছু এখন কেবল একটা স্বপ্ন মনে হতো। এক সন্ধ্যায় রাহুলের কাছে প্রিয়াঙ্কার ফোন এলো। রাহুলের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তার মনে হলো হয়তো প্রিয়াঙ্কা তাকে দেখতে চান, হয়তো সবকিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু প্রিয়াঙ্কা কেবল এটুকু বললেন, রাহুল, আমাকে তোমার সঙ্গে দেখা করতে হবে। কাল সন্ধ্যায় আমার অফিসে চলে এসো। কণ্ঠে কোনো উষ্ণতা ছিল না, কেবল একটা আনুষ্ঠানিক আহ্বান ছিল। রাহুল বুঝে গেলেন এই সাক্ষাৎ তিনি যেমন ভেবেছিলেন তেমন হবে না। তিনি আস্তে করে বললেন, ঠিক আছে, আমি চলে আসব। ফোন কেটে গেল, আর রাহুল সেখানেই বসে পড়লেন। তার জানা ছিল এখন যা হবে তা তার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। সেই রাতে রাহুলের ঘুম এলো না। তিনি ভাবতে থাকলেন প্রিয়াঙ্কা কি বলবেন। তিনি কি তার থেকে আলাদা হতে চান? তাদের সম্পর্ক কি এখন শেষ হয়ে যাবে? প্রশ্ন অনেক ছিল, কিন্তু উত্তর কোনোটাই ছিল না। রাহুল নিজেকে প্রস্তুত করার চেষ্টা করলেন। তিনি ভাবলেন, যাই হোক না কেন আমি প্রিয়াঙ্কাকে দোষ দেব না। যদি তিনি সুখী থাকেন তাহলে আমিও সুখী। এই ভেবে তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু হৃদয়ের ভেতর একটা যন্ত্রণা ছিল, যা ঘুমাতে দিচ্ছিল না। একটা ভয় ছিল যা শ্বাস নিতে দিচ্ছিল না। রাহুল জানতেন যে কাল তার জীবনের সবচেয়ে কঠিন দিন হবে। পরের সন্ধ্যায় রাহুল নির্ধারিত সময়ে প্রিয়াঙ্কার অফিসে পৌঁছে গেলেন। বড় বড় ভবন ছিল, বাইরে নিরাপত্তা কর্মী দাঁড়িয়েছিল, লোকজন আসা যাওয়া করছিল। সবকিছু সেই ছোট্ট বাসার থেকে এত আলাদা ছিল, যেখানে একসময় রাহুল আর প্রিয়াঙ্কা একসঙ্গে থাকতেন। রাহুল গেটে নিজের নাম বললেন। নিরাপত্তাকর্মী ভেতরে ফোন করে তাকে ভেতরে যেতে দিল। রাহুল আস্তে আস্তে ভেতরে গেলেন। তার পা ভারী ছিল, হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। তিনি জানতেন যা হতে চলেছে তা ভালো হবে না। প্রিয়াঙ্কা তার কেবিনে বসেছিলেন। বড় টেবিল, আরামদায়ক চেয়ার, দেয়ালে ছবি আর সার্টিফিকেট ঝোলানো। সবকিছু বলছিল যে প্রিয়াঙ্কা এখন কত উঁচু স্থানে পৌঁছে গেছেন। রাহুলকে দেখে প্রিয়াঙ্কা ইশারায় বসতে বললেন। রাহুল নীরবে বসে পড়লেন। কিছুক্ষণ নীরবতা ছিল, তারপর প্রিয়াঙ্কা কথা শুরু করলেন। তার কণ্ঠে না রাগ ছিল না দুঃখ, কেবল একটা ঠান্ডা সিদ্ধান্ত ছিল। প্রিয়াঙ্কা বললেন, রাহুল, আমি সোজা কথায় আসছি। আমি এখন এই সম্পর্ক আর এগোতে চাই না। এই কথা শুনতেই রাহুলের ভেতরে কিছু একটা ভেঙে গেল, কিন্তু তিনি মুখে কিছু আসতে দিলেন না, কেবল নীরবে শুনতে থাকলেন। প্রিয়াঙ্কা আরও বললেন, দেখো, তুমি খারাপ মানুষ নও, তুমি আমার জন্য অনেক কিছু করেছ, কিন্তু এখন আমাদের জগৎ আলাদা হয়ে গেছে। আমার চিন্তাভাবনা বদলে গেছে, আমার প্রয়োজন বদলে গেছে। আমাকে আমার স্তর অনুযায়ী বাঁচতে হবে। আর সত্যি বলতে কি, আমি আর সেই জগতে খাপ খাই না। রাহুল আস্তে করে জিজ্ঞাসা করলেন, আমি কি কোনো ভুল করেছি? প্রিয়াঙ্কা বললেন, না রাহুল, তুমি কোনো ভুল করনি। কেবল কখনো কখনো দুজন মানুষ একসঙ্গে থাকে, কিন্তু তাদের পথ আলাদা হয়ে যায়। আমি এগিয়ে গেছি, আর তুমি সেখানেই থেমে গেছ। এখন আমার এমন সঙ্গীর প্রয়োজন যে আমার জগৎ বুঝবে, আমার কাজ বুঝবে, যে আমার সঙ্গে সমানে দাঁড়াতে পারবে। আর মাফ করো রাহুল, কিন্তু তুমি সেই নও। রাহুল গভীর শ্বাস নিলেন।
তার মনে হচ্ছিল যেন কেউ তার বুকে ছুরি বিধিয়ে দিয়েছে, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি বললেন, যদি তোমার মনে হয় এটাই সঠিক, তাহলে আমি কখনো বাধা হব না। আমি তোমাকে সর্বদা সুখী দেখতে চেয়েছি। যদি তোমার সুখ আমার থেকে দূরে যাওয়ার মধ্যে থাকে, তাহলে আমি তোমাকে আটকাব না। প্রিয়াঙ্কা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার মনে হলো রাহুল বুঝে গেছেন। তিনি বললেন, আমি খুশি যে তুমি বুঝতে পারছ। আমাদের দুজনের জন্যই এটা ভালো। আমি চাই আমরা এই সম্পর্ক শান্তিতে শেষ করি, কোনো ঝগড়া ছাড়া, কোনো নাটক ছাড়া। রাহুল মাথা নেড়ে সম্মতি জানালেন। তারপর উঠে দাঁড়ালেন। তিনি শেষবার প্রিয়াঙ্কার দিকে তাকালেন। সেই প্রিয়াঙ্কা, যার জন্যে তিনি সব কিছু করেছিলেন। নিজের ঘুম হারাম করেছিলেন, জমি বিক্রি করে দিয়েছিলেন, নিজের জীবন দাড়িপাল্লায় তুলে দিয়েছিলেন। আর আজ সেই প্রিয়াঙ্কাই তাকে বলছেন যে তিনি তার যোগ্য নন। রাহুলের ভেতরে রাগ এলো না, কেবল একটা শূন্যতা ছিল, এমন এক শূন্যতা যা শব্দে বর্ণনা করা যায় না। তিনি কিছু না বলে বাইরে বেরিয়ে গেলেন। অফিস থেকে বেরিয়ে রাহুল কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। আকাশের দিকে তাকালেন। সূর্য ডুবছিল, অন্ধকার ছড়িয়ে পড়ছিল। তার মনে হলো যেন তার জীবনেও অন্ধকার নেমে এসেছে। তিনি আস্তে আস্তে বাসার দিকে হাঁটতে লাগলেন। রাস্তায় লোকে তাকে দেখছিল। হয়তো তার মুখে এমন কিছু ছিল যা বলছিল যে কিছু একটা ভেঙে গেছে। কিন্তু রাহুল কারো পরোয়া করলেন না। তিনি কেবল হাঁটতে থাকলেন। পা ভারী ছিল, হৃদয় ভেঙে গিয়েছিল। বাসায় পৌঁছে রাহুল ভেতরে গেলেন। সবকিছু আগের মতোই ছিল। সেই পুরনো আসবাব, সেই পুরনো ছবি, সেই পুরনো জিনিসপত্র। কিন্তু এখন সবকিছু ফাঁকা মনে হচ্ছিল। যার জন্যে এই বাসা ছিল, যার জন্যে এসব ছিল, তিনি এখন এই বাসার অংশ নন। রাহুল সোফায় বসে পড়লেন। অনেকক্ষণ কেবল এভাবে বসে রইলেন। না খাবার খেলেন, না পানি খেলেন, কেবল ভাবতে থাকলেন। কি ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে? কিন্তু কোনো উত্তর পেলেন না। কেবল একটা প্রশ্ন বারবার মাথায় আসছিল, শুধু ভালোবাসা কি যথেষ্ট নয়? শুধু সঙ্গ দেওয়া কি যথেষ্ট নয়? পরবর্তী কয়েকদিনে তালাকের আইনি প্রক্রিয়া শুরু হলো। প্রিয়াঙ্কা উকিল নিয়োগ করেছিলেন। রাহুলও একজন ছোট উকিলের সাহায্য নিয়েছিলেন। সবকিছু খুব শান্তভাবে হচ্ছিল, না কোনো ঝগড়া, না কোনো লড়াই। যেন দুজন মানুষ কেবল একটা রীতি পালন করছেন। কাগজে স্বাক্ষর হলো, আদালতে হাজিরা হলো, আর একদিন সব শেষ হয়ে গেল। রাহুল আর প্রিয়াঙ্কার সম্পর্ক আইনত শেষ হয়ে গেল। তারা আর স্বামী স্ত্রী রইলেন না, কেবল দুজন অপরিচিত মানুষ হয়ে গেলেন, যারা একসময় একে অপরের ছিলেন। তালাকের পর রাহুলের জীবন আরও ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি কাজে যেতেন, কিন্তু মন বসত না। বাসায় ফিরতেন, কিন্তু শূন্যতা তাকে ঘিরে ধরত। রাতে শুতেন, কিন্তু ঘুম আসত না। ধীরে ধীরে তার সবকিছু নষ্ট হতে লাগল। অফিসে ভুল হতে লাগল, কাজ ঠিকমতো হতো না। বস অনেকবার সতর্ক করলেন, কিন্তু রাহুল নিজেকে সামলাতে পারছিলেন না। কয়েক মাস পর তার চাকরি চলে গেল। এখন আয়ের কোনো উৎস রইল না। যে সামান্য সঞ্চয় ছিল তা ভাড়া আর খাবারে শেষ হতে লাগল। রাহুল অন্য চাকরি খোঁজার চেষ্টা করলেন, কিন্তু তার অবস্থা দেখে কেউ রাখতে রাজি হল না। তার মুখে আর সেই পুরনো আত্মবিশ্বাস ছিল না, চোখে আর সেই উজ্জ্বলতা ছিল না। তিনি ভেতর থেকে ভেঙে গিয়েছিলেন, আর বাইরে থেকেও ছড়িয়ে পড়ছিলেন। বাসার মালিক গোবিন্দ অনেকবার ভাড়ার জন্য জিজ্ঞাসা করলেন। রাহুল কয়েকবার টালবাহানা করলেন, কিন্তু একদিন গোবিন্দ স্পষ্ট করে বললেন, রাহুল ভাই, তোমার অবস্থায় আমার মায়া হয়, কিন্তু আমি কি করব? আমারও ভাড়া চাই। যদি তুমি দিতে না পারো, তাহলে আমাকে অন্য ভাড়াটে রাখতে হবে। রাহুল বুঝে গেলেন। তিনি কিচ্ছু বললেন না, কেবল নীরবে মাথা নেড়ে সম্মতি জানালেন। সেই রাতে তিনি নিজের জিনিসপত্র বাঁধলেন, কিছু কাপড়, কিছু জরুরি জিনিস, বাকি সব সেখানেই রেখে দিলেন। পরের সকালে তিনি বাসা ছেড়ে বেরিয়ে পড়লেন। এখন তার থাকার কোনো জায়গা ছিল না, না কোনো বাসা, না কোনো ঠিকানা। তিনি রাস্তায় ঘুরতে লাগলেন। কখনো কোনো পার্কে রাত কাটাতেন, কখনো বাসস্ট্যান্ডে। লোকে তাকে দেখত আর অদ্ভুত দৃষ্টিতে তাকাত, কিন্তু রাহুলের আর কারও পরোয়া ছিল না। তার জীবনের সব কিছু শেষ হয়ে গিয়েছিল। ক্ষুধা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। প্রথম কয়েকদিন রাহুল ভিক্ষা করার কথা ভেবেছিলেন, কিন্তু তার মন সায় দিল না। তারপর তিনি ছোটখাটো কাজ খুঁজতে লাগলেন। মহাবীর চৌকের কাছে প্রতিদিন সকালে মজুরদের ভিড় জমত। ঠিকাদার আসতেন আর মজুর বেছে নিতেন। রাহুলও সেখানে দাঁড়াতে লাগলেন। কখনো ভাগ্যে কাজ মিলত, কখনো পুরো দিন এভাবেই কেটে যেত। যখন কাজ মিলত, তখন ইট বইতেন, বালি তুলতেন, মাল লোড করতেন। শরীর আর মানতে চাইত না। হাতে ফোসকা পড়ে গিয়েছিল, পিঠও প্রতিদিন ব্যথা করতে লাগল। কিন্তু পেট তো ভরাতে হবে। কয়েক সপ্তাহ এভাবেই কেটে গেল।
তারপর একদিন ঠিকাদার বিনয় রাহুলকে ডাকলেন। তিনি স্পষ্ট করে বললেন, ভাই, এখন তোমার থেকেই কাজ হবে না। তোমার শরীর ঠিক দেখাচ্ছে না, আর কাজও পুরোপুরি হচ্ছে না। আমাকে মাফ করো, কিন্তু আমাকে অন্য মজুর রাখতে হবে। রাহুল কিছু বললেন না, কেবল মাথা নিচু করে সেখান থেকে চলে এলেন। এখন তিনি একদম ভেঙে পড়েছিলেন। না কাজ আছে, না টাকা, না বাসা আছে, না কোনো ভরসা। ক্ষুধা এত বেড়ে গিয়েছিল যে পেটে ব্যথা হতে লাগল। সেই সন্ধ্যায় রাহুল একটা চায়ের দোকানের বাইরে বসেছিলেন। পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিল। বড় বড় বস্তা কাঁধে নিয়ে কুড়িয়ে বেড়াচ্ছিল। প্লাস্টিকের বোতল, লোহার টুকরো, পুরনো কাগজ সবকিছু জড়ো করছিল। রাহুল তাদের গভীরভাবে দেখলেন। তাদের কাপড় ছেঁড়া ছিল, মুখ ময়লা ছিল, কিন্তু তাদের পা থামেনি। তারা কাজ করছিল, রোজগার করছিল। রাহুলের মাথায় একটা চিন্তা এলো, হয়তো এটাই একমাত্র পথ বাকি আছে, কুড়িয়ে বেড়ানো। প্রথমে রাহুল এই চিন্তাকে মাথা থেকে বের করে দিলেন। তিনি ভাবলেন না এটা তিনি করতে পারবেন না, কিন্তু ক্ষুধা এত তীব্র ছিল যে আর কোনো উপায় ছিল না। তিনি পাশে পড়ে থাকা একটা পুরনো বস্তা তুলে নিলেন। হাত কাঁপছিল, হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। তারপর তিনি ঝুঁকে প্রথমবার রাস্তা থেকে কুড়িয়ে নিলেন একটা প্লাস্টিকের বোতল, তারপর একটা পুরনো ডিব্বা। ধীরে ধীরে বস্তা ভরতে লাগল। লোকে তাকে দেখছিল, কেউ কেউ অদ্ভুত দৃষ্টিতে তাকালো, কিন্তু রাহুল পরোয়া করলেন না। এখন তার হারানোর মতো কিছু বাকি ছিল না, না সম্মান, না লজ্জা, কেবল ক্ষুধা ছিল আর বেঁচে থাকার একটা বাধ্যতা। সেই দিন থেকে রাহুল কুড়িয়ে বেড়ানো মানুষ হয়ে গেলেন। সেই রাহুল যিনি একসময় নিজের স্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। এখন রাহুলের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। প্রতিদিন সকালে তিনি উঠতেন আর রাস্তায় বেরিয়ে পড়তেন। কুড়ের স্তূপে কিছু খুঁজতে থাকতেন। প্লাস্টিকের বোতল, লোহার টুকরো, পুরনো কাগজ, যা কিছু বিক্রি করা যায়। প্রথম কয়েকদিন খুব কষ্টের ছিল। শরীর ব্যথা করত, পিঠ ভেঙে যেত, হাতে জ্বালা করত, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। এখন রাহুল বুঝতে পারছিলেন কোথায় কি পাওয়া যায়, কোন গলিতে বেশি কুড়া থাকে, কোন এলাকায় ভালো জিনিস মেলে। সন্ধ্যায় তিনি নিজের বস্তা নিয়ে কবাড়ি মুকেশ ভাইয়ের দোকানে যেতেন। মুকেশ ভাই ওজন করতেন আর কিছু টাকা দিতেন। তিনি খুব কম টাকা দিতেন, কিন্তু রাহুলের জন্য সেটাই যথেষ্ট ছিল। সেই টাকায় তিনি রুটি কিনতেন, কখনো সামান্য সবজি নিতেন। রাত ফুটপাতে বা পার্কে কাটাতেন। এই জীবন সহজ ছিল না, কিন্তু অন্তত পেট ভরছিল, আর সেই সময় এটাই অনেক ছিল। মাস গড়িয়ে গেল। রাহুল এখন অভিজ্ঞ হয়ে গিয়েছিলেন। তার জানা হয়ে গিয়েছিল কোন কুড়া বেশি দামে বিক্রি হয়, প্লাস্টিক কত টাকা কেজি, লোহা কত টাকা। একদিন তিনি লক্ষ্য করলেন যে মুকেশ ভাই তাকে অন্যদের থেকে অনেক কম দাম দেন। তিনি আরেক কবারই হরিশের কাছে যাওয়ার কথা ভাবলেন। হরিশ বেশি পরিমাণে কুড়া আনলে তবেই কিনতেন। হরিশ একটু বেশি দাম দিলেন। রাহুলের মনে হল এখানে কিছু গোলমাল আছে। লোকে একই পরিশ্রম করে, কিন্তু দাম আলাদা পায়। এক সন্ধ্যায় রাহুল একটা পুরনো মন্দিরের কাছে বসেছিলেন। সেখানে আরও কুড়িয়ে বেড়ানো লোকেরা আসত। তাদের মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন, নাম ছিল রামলাল কাকা। রাহুল তার সঙ্গে কথা শুরু করলেন। রামলাল কাকা বললেন, বেটা, আমরা অনেক পরিশ্রম করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরি, কিন্তু কাবাডিরা আমাদের ঠিক দাম দেয় না। কখনো ওজনে কম করে, কখনো দাম কম বলে। আমরা অশিক্ষিত, কিছু বুঝি না, যা পাই তাই নিয়ে নিই। রাহুল ভাবলেন, এটা তো খুব বড় সমস্যা। এত লোক পরিশ্রম করে, কিন্তু সবাইকে ঠকানো হচ্ছে। যদি কোনোভাবে সবার কুড়া এক জায়গায় জড়ো হয় আর ঠিক দামে বিক্রি হয়, তাহলে সবার আয় বাড়তে পারে। এই চিন্তা রাহুলের মাথায় ঘর করে বসল। অনেক মাস পর প্রথমবার তার মনে হল যে হয়তো জীবনে আবার কিছু করার সুযোগ পাওয়া যাচ্ছে। পরের দিন রাহুল রামলাল কাকাকে বললেন, যদি আমি তোমার সব কুড়া কিনে নিই আর তোমাকে ঠিক দাম দিই, তাহলে তুমি আমাকে দেবে? রামলাল কাকা অবাক হয়ে তাকালেন। তারপর হেসে বললেন, ভেটা, তুমি নিজেই তো কুড়িয়ে বেড়াচ্ছ, তোমার কাছে টাকা কোথায়? রাহুল বললেন, একটা সুযোগ তো দাও, দেখি কি হয়। রামলাল কাকা ভেবে তারপর রাজি হয়ে গেলেন। তাদের মনে হল ক্ষতি তো হবে না। রাহুল সেদিন নিজের পুরো আয় জমিয়ে রাখলেন। পরের দিন রামলাল কাকার কুড়া একটু কম দামে হলেও নগদ টাকা দিয়ে কিনে নিলেন। তারপর সেটা হরিশের কাছে নিয়ে গেলেন। হরিশ ভালো দাম দিলেন, কারণ মাল বেশি ছিল। রাহুলের একটু লাভ হল। প্রথমবার তার মনে হল এই কাজ করা যায়। তিনি রামলাল কাকাকে আরও টাকা দিলেন।
কাকার চোখে খুশি দেখা গেল। বললেন, বেটা, আজ প্রথমবার কেউ ঠিক দাম দিল। ধীরে ধীরে কথা ছড়িয়ে পড়তে লাগল। আরও দুজন কুড়িয়ে বেড়ানো লোক রাহুলের কাছে এলো। বলল, আমাদের মালও কিনবে? রাহুল হ্যাঁ বলে দিলেন। এখন তাকে সবাইকে দেওয়ার জন্য আরও টাকা লাগছিল। তিনি নিজের সঞ্চয় আর একটু ধার নিয়ে সবার কুড়া কিনতে শুরু করলেন। মাল বাড়ল তো দামও ভালো মিলতে লাগল। এখন রাহুল বুঝতে পারছিলেন যে সংখ্যা বাড়লে দর কষাকষির শক্তি বাড়ে। কিন্তু একটা সমস্যা ছিল, এত কুড়া রাখবেন কোথায়? রাহুল শহরের বাইরে একটা পুরনো গোডাউন দেখেছিলেন, অর্ধেক ভাঙা। মালিকের নাম ছিল রতনলাল। রাহুল তার কাছে গেলেন, বললেন, আমার এই জায়গাটা ভাড়া চাই। রতনলাল জিজ্ঞাসা করলেন, কি করবে? রাহুল সত্যি কথা বলে দিলেন। রতনলাল বললেন, ঠিক আছে, খুব কম ভাড়া নেব, কিন্তু প্রত্যেক মাস সময় মতো দিতে হবে। রাহুল রাজি হয়ে গেলেন। এখন রাহুলের নিজের জায়গা হলো। তিনি গোডাউন পরিষ্কার করলেন, ব্যবস্থা করলেন, আলাদা আলাদা ধরনের কুড়া আলাদা করে রাখতে লাগলেন। প্লাস্টিক একদিকে, লোহা অন্যদিকে, কাগজ আলাদা। এটা দেখে হারিশও প্রভাবিত হলেন। তিনি বললেন, রাহুল, তুমি ভালো কাজ করছো, আমি তোমাকে আরও ভালো দাম দেব। রাহুলের মনে হলো এখন জিনিসগুলো ঠিক পথে চলছে। মাস গড়িয়ে গেল। এখন ১০-১৫ জন রাহুলকে কুড়া বেচতে লাগল। সবাই খুশি ছিল, কারণ তাদের নগদ টাকা মিলছিল। কোনো ঠকানো নেই, কোনো চালাকি নেই। রাহুল প্রত্যেক সন্ধ্যায় হিসাব করতেন আর সবাইকে তাদের হক দিতেন। ধীরে ধীরে লোকের মধ্যে বিশ্বাস বাড়তে লাগল। এখন শুধু কুড়িয়ে বেড়ানো লোকেরাই নয়, ছোট দোকানদাররাও নিজের কাবর রাহুলকে দিতে লাগল। কাজ বাড়তে লাগল, রাহুলের আয়ও বাড়তে লাগল। এখন রাহুল গোডাউনেই থাকতে লাগলেন। এক কোণে খাট পেতে নিলেন, সেখানেই রান্না করতেন, সেখানেই ঘুমাতেন। সকাল হতেই লোকে কুড়া নিয়ে আসতে লাগল। কেউ বস্তা করে আনত, কেউ ঠেলায় করে মাল আনত। রাহুল সবার জিনিস ওজন করতেন, হিসেব করতেন, টাকা দিতেন, সব কিছু স্পষ্ট করে করতেন। কোনো গোলমাল নেই। এটা দেখে আরও লোক যুক্ত হতে লাগল। এখন রাহুল শুধু কুড়িয়ে বেড়ানো লোক ছিলেন না, তিনি একজন ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। একদিন হরিশ বললেন, রাহুল, তোমার মাল এখন অনেক বেড়ে গেছে, আমি একা কিনতে পারবো না। তুমি সোজা বড় কাবাড়ি লালচাঁদের কাছে যাও, তিনি থোক কিনেন, তোমার আরও ভালো দাম মিলবে। রাহুল লালচাঁদের কাছে গেলেন। লালচাঁদ মাল দেখলেন, গুণগত মান দেখলেন, রাহুলের কথা শুনলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি তোমার থেকে সোজা মাল কিনব, কিন্তু নিয়মিত সাপ্লাই চাই। রাহুল রাজি হয়ে গেলেন। এখন রাহুল ভালো দাম পেতে লাগলেন, তার লাভ বাড়তে লাগল। এর মধ্যে রাহুল প্রিয়াঙ্কার কথা ভাবা বন্ধ করে দিয়েছিলেন। এখন তার ভাবার সময়ই ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে লেগে থাকতেন, কিন্তু কখনো কখনো রাতে যখন একা হতেন তখন স্মৃতি চলে আসত। সেই দিন যখন প্রিয়াঙ্কা তার সঙ্গে ছিলেন, যখন দুজনে একসঙ্গে স্বপ্ন দেখতেন। কিন্তু এখন তিনি নিজেকে সামলে নিতেন। নিজেকে বলতেন, যা গেছে তা গেছে, এখন সামনে দেখতে হবে। একদিন রাহুল শহরে কুড়া জড়ো করতে বেরিয়েছিলেন। রাস্তায় একটা বড় সরকারি অফিস এলো। সেখানে অনেক কুড়া ছিল। রাহুল ভাবলেন, এই জায়গাটা ভালো, এখানে নিয়মিত কুড়া বেলবে। তিনি নিজের কিছু সঙ্গীকে সেখানে পাঠাতে শুরু করলেন। ধীরে ধীরে সেই এলাকাও তার নেটওয়ার্কে চলে এলো। কাজ আরও বাড়তে লাগল। এখন একটা গোডাউন ছোট পড়তে লাগল। রাহুল পাশে আরেকটা জায়গা ভাড়া নিলেন, তারপর তৃতীয়টাও। রাহুলের পরিশ্রম ফল দিচ্ছিল। এখন তিনি প্রতিদিন কুড়া কুড়ন না, বরং অন্যদের থেকে কিনে নেন। তিনি একটা পুরনো সাইকেল কিনলেন, তারপর একটা রিক্সা। এখন তিনি মাল বহনের জন্য রিক্সা ব্যবহার করতে লাগলেন। ধীরে ধীরে তার আয় এত বেড়ে গেল যে তিনি একটা ছোট ট্রাক কিনে ফেললেন। এখন বড় পরিমাণে মাল বহন করা যেত। 2 বছর কেটে গেল। রাহুলের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। এখন তিনি শহরের একজন পরিচিত কুড়া ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। তার 3টে গোডাউন ছিল, 2টো ট্রাক ছিল, 50 জনের বেশি লোক তাকে কুড়া বেচত। তার ব্যবসা এখন লাখ লাখ টাকার। কিন্তু রাহুল আগের মতোই ছিলেন, সাদাসিধে। তিনি কখনো অহংকার করেননি, সবার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতেন। যারা তার সঙ্গে কাজ করত তারা তাকে অনেক মান্য করত। একদিন রাহুলের কাছে একটা ফোন এলো। ওপাশ থেকে একজন প্রফেসরের কণ্ঠ, নাম সুরেশ বর্মা। তিনি লখনউ ইউনিভার্সিটির বিজনেস স্কুলে পড়াতেন। তিনি বললেন, রাহুলজি, আপনার গল্প আমাদের কাছে পৌঁছেছে। আপনি কুড়িয়ে বেড়ানো থেকে শুরু করে একটা পুরো নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এটা খুব অনুপ্রেরণাদায়ক গল্প।
আমরা চাই আপনি আমাদের ছাত্রদের সঙ্গে দেখা করুন আর নিজের অভিজ্ঞতা শেয়ার করুন। রাহুল অবাক হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি যে কেউ তার গল্প শুনতে চাইবে। তিনি বললেন, স্যার, আমি তো একজন সাধারণ মানুষ, আমি কিছু বিশেষ করিনি। প্রফেসর বর্মা বললেন, না রাহুলজি, আপনি অনেক কিছু করেছেন। আপনি অসংগঠিত ক্ষেত্রকে সংগঠিত করেছেন, আপনি লোকেদের তাদের হক দিয়েছেন। এটা খুব বড় কথা, দয়া করে আসুন। রাহুল ভাবলেন, তারপর হ্যাঁ বলে দিলেন। তার মনে হলো হয়তো এই সুযোগ অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। অনুষ্ঠানের তারিখ ঠিক হলো। রাহুলকে বলা হলো যে এই অনুষ্ঠানে শহরের একজন আইএএস অফিসার প্রধান অতিথি হবেন। প্রফেসর নাম বলেননি, কিন্তু রাহুলের মনে একটা অদ্ভুত অস্থিরতা হলো। তার মনে হলো কোথাও প্রিয়াঙ্কা না তো। কিন্তু তারপর তিনি ভাবলেন, হোক না, এখন আমার কোনো ফারাক পড়ে না। আমি আমার গল্প বলতে যাচ্ছি, বাকিটা যা হবে দেখা যাবে। সেই রাতে রাহুল ঘুমাতে পারলেন না। অনেক কিছু মাথায় চলছিল, কিন্তু এখন তিনি ভয় পান না। এখন তিনি ভাঙা রাহুল নন, এখন তিনি একটা নতুন রাহুল, যিনি নিজের শক্তিতে দাঁড়িয়েছেন। অনুষ্ঠানের দিন এলো। রাহুল সকালে তাড়াতাড়ি উঠলেন, গোসল করলেন, সবচেয়ে পরিষ্কার কাপড় পরলেন। সেই কাপড় খুব দামি ছিল না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তিনি আয়নায় নিজেকে দেখলেন। মুখে আর সেই পুরনো যন্ত্রণা ছিল না, এখন একটা আলাদা আত্মবিশ্বাস ছিল। তিনি জানতেন আজ যাই হোক তিনি তা সামলে নেবেন। এখন তিনি আর সেই রাহুল নন যিনি একসময় অফিসের বাইরে ঝুঁকে কুড়া কুড়োতেন। এখন তিনি একজন সফল ব্যবসায়ী, যিনি নিজের পরিশ্রমে সব কিছু করেছেন। ইউনিভার্সিটিতে পৌঁছতেই প্রফেসর সুরেশ বর্মা রাহুলকে স্বাগত জানালেন। বললেন, রাহুলজি, আপনাকে দেখে খুব খুশি হলাম, আসুন ভেতরে চলুন। সভাকক্ষটা খুব বড় ছিল, শত শত ছাত্র বসেছিল, মঞ্চ সাজানো ছিল, মাইক লাগানো ছিল, ব্যানার ঝোলানো ছিল। রাহুল প্রথমবার এমন পরিবেশ দেখলেন। একটু ঘাবড়ে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। প্রফেসর বর্মা তাকে মঞ্চের পেছনে একটা ঘরে নিয়ে বসালেন। বললেন, একটু পরেই প্রধান অতিথি আসবেন, তারপর অনুষ্ঠান শুরু হবে। কিছুক্ষণ পর বাইরে হইচই হলো, গাড়ি আসার শব্দ হলো। প্রফেসর বর্মা বাইরে গেলেন। রাহুল ভেতরে বসেছিলেন। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। তার জানা ছিল না প্রধান অতিথি কে, কিন্তু মনে একটা অদ্ভুত আশঙ্কা ছিল। কয়েক মুহূর্তের মধ্যে প্রফেসর বর্মা প্রধান অতিথিকে নিয়ে ভেতরে এলেন। রাহুল দেখলেন আর তার শ্বাস থেমে গেল। সামনে প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিলেন, সেই প্রিয়াঙ্কা যিনি তাকে ছেড়ে দিয়েছিলেন, সেই প্রিয়াঙ্কা যার জন্য তিনি সব কিছু করেছিলেন, সেই প্রিয়াঙ্কা যিনি তাকে বলেছিলেন যে তিনি তার যোগ্য নন। প্রিয়াঙ্কাও রাহুলকে দেখলেন। এক মুহূর্তের জন্য তার মুখে বিস্ময় ফুটে উঠল। তারপর তৎক্ষণাৎ তিনি নিজেকে সামলে নিলেন। তার মুখে সেই আনুষ্ঠানিক হাসি ফিরে এলো। তিনি বললেন, হ্যালো রাহুল, অনেক দিন পর দেখা। কণ্ঠে কোনো উষ্ণতা ছিল না, কেবল আনুষ্ঠানিকতা ছিল। রাহুলও উত্তর দিলেন, হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে। তার কণ্ঠেও কোনো ভাব ছিল না, কেবল একটা শান্ত উত্তর ছিল। দুজনের মাঝে একটা অদ্ভুত নীরবতা ছিল। প্রফেসর বর্মা পরিবেশ হালকা করার চেষ্টা করলেন। বললেন, চলুন অনুষ্ঠান শুরু করি। সভাকক্ষে সবাই বসেছিল। মঞ্চে প্রিয়াঙ্কা, রাহুল আর কয়েকজন প্রফেসর বসেছিলেন। অনুষ্ঠান শুরু হল। প্রথমে প্রফেসর বর্মা স্বাগত ভাষণ দিলেন। তারপর প্রিয়াঙ্কাকে বলার জন্য ডাকা হল। প্রিয়াঙ্কা মঞ্চে এলেন। তিনি তার ভাষণ শুরু করলেন। তিনি পরিশ্রম, নিষ্ঠা, শৃঙ্খলার কথা বললেন। কিভাবে সাফল্য পেতে ত্যাগ করতে হয়, কিভাবে এগিয়ে যেতে কঠোর সিদ্ধান্ত নিতে হয়। ছাত্ররা মনোযোগ দিয়ে শুনছিল, তালি পড়ছিল, কিন্তু রাহুল কেবল শান্ত হয়ে বসে শুনছিলেন। তার মুখে কোনো ভাব ছিল না। প্রিয়াঙ্কার ভাষণ শেষ হল। এখন রাহুলের পালা। অ্যাঙ্কার বলল, এখন আমরা শুনব রাহুলজির অনুপ্রেরণাদায়ক গল্প, যিনি কুড়িয়ে বেড়ানো থেকে শুরু করে একটা সফল ব্যবসা গড়ে তুলেছেন। আসুন তালি দিয়ে স্বাগত জানাই। তালি বাজল। রাহুল উঠলেন আর মাইকের কাছে গেলেন। তিনি গভীর শ্বাস নিলেন, তারপর বলতে শুরু করলেন। রাহুল বললেন, আমি কোনো বড় বক্তা নই, আমি কেবল একজন সাধারণ মানুষ। আমার গল্পও খুব সাধারণ। কয়েক বছর আগে আমি একজন সাধারণ মানুষ ছিলাম। আমার কাছে একটা ছোট্ট বাসা ছিল, একটা প্রিয় স্ত্রী ছিল, কেবল এতটুকু জগৎ ছিল। কিন্তু আমার স্ত্রীর স্বপ্ন ছিল বড়, তিনি অফিসার হতে চাইতেন। আমি তার স্বপ্ন পূরণ করতে নিজের সব কিছু দাড়িপাল্লায় তুলে দিয়েছিলাম। নিজের চাকরি বদলেছি, দিনরাত পরিশ্রম করেছি, নিজের জমি বিক্রি করে দিয়েছি, কারণ আমার মনে হতো ভালোবাসা এসবই করা হয়। রাহুলের কণ্ঠে এখন একটু ভাব এলো। তিনি আরও বললেন, আমার স্ত্রী পরিশ্রম করলেন আর অফিসার হয়ে গেলেন। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু তারপর সব বদলে গেল। তার মনে হলো এখন আমাদের জগৎ আলাদা হয়ে গেছে।
তিনি আমার থেকে তালাক নিয়ে নিলেন। বললেন আমি তার যোগ্য নই। সেই দিন আমার জগৎ উজাড় হয়ে গেল। আমি সব কিছু হারিয়ে ফেললাম। চাকরি চলে গেল, বাসা ছেড়ে দিতে হলো। আমি রাস্তায় এসে পড়লাম। সভাকক্ষে পিন পড়ার শব্দও শোনা যাচ্ছিল না। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। রাহুল আরও বললেন, তারপর একদিন আমার আর কোনো রাস্তা ছিল না। ক্ষুধা এত হয়েছিল যে আমি কুড়িয়ে বেড়ানো শুরু করলাম। প্রথমে খুব লজ্জা লাগত, লোকে খারাপ দৃষ্টিতে দেখত, তিরস্কার করত, কিন্তু পেট তো ভরাতে হবে। ধীরে ধীরে আমি দেখলাম যে আরও অনেকে এই কাজ করছে আর সবাইকে ঠকানো হচ্ছে। তখন আমার মনে হলো হয়তো আমি কিছু করতে পারি। আমি সবাইকে একসঙ্গে আনতে শুরু করলাম, তাদের ঠিক দাম দিতে শুরু করলাম। ধীরে ধীরে কাজ বাড়ল। আজ আমার 3টে গোডাউন আছে, 2টো ট্রাক আছে আর 50 জন লোককে রোজগার হচ্ছে। রাহুল এক মুহূর্ত থেমে প্রিয়াঙ্কার দিকে তাকালেন, তারপর বললেন, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা এটাই পেয়েছি যে জীবনে পড়ে যাওয়া কোনো শেষ নয়। আসল কথা হলো আপনি পড়ার পর ওঠেন কিনা। আমি পড়েছিলাম, অনেক নিচে পড়েছিলাম, কিন্তু আমি হার মানিনি। আমি আবার দাঁড়ানোর চেষ্টা করেছি, আর আজ আমি এখানে আছি। আমি নিজের পরিশ্রম নিয়ে গর্ব করি, আমি নিজের গল্প নিয়ে গর্ব করি, কারণ আমি কাউকে ঠকাইনি, কারো খারাপ করিনি, কেবল সততার সঙ্গে কাজ করেছি। রাহুলের ভাষণ শেষ হল। পুরো সভাকক্ষ তালিতে ভরে গেল। ছাত্ররা দাঁড়িয়ে তালি দিচ্ছিল। কয়েকজন ছাত্রের চোখে অশ্রু ছিল। রাহুলের গল্প সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। প্রিয়াঙ্কাও বসেছিলেন। তার মুখ শান্ত ছিল, কিন্তু চোখে কিছু আলাদা অনুভূত হচ্ছিল। হয়তো অনুতাপ হচ্ছিল, হয়তো আফসোস হচ্ছিল, অথবা হয়তো অন্য কিছু। অনুষ্ঠান শেষ হওয়ার পর ভিড় একটু কমল। ছাত্ররা রাহুলের সঙ্গে দেখা করতে লাগল, প্রশ্ন করতে লাগল। রাহুল সবার সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলছিলেন। তখনই প্রিয়াঙ্কা কাছে এলেন। তিনি বললেন, রাহুল, আমরা কি একটু কথা বলতে পারি? রাহুল ছাত্রদের বললেন, আমাকে একটু সময় দাও। তারপর প্রিয়াঙ্কার সঙ্গে এক পাশে চলে গেলেন। প্রিয়াঙ্কা বললেন, রাহুল, আমি জানতাম না তোমার সঙ্গে এত কিছু হয়েছে। আমার খুব খারাপ লাগছে। রাহুল শান্তভাবে বললেন, প্রিয়াঙ্কা, তোমার খারাপ লাগার কোনো দরকার নেই। যা হয়েছে তা হয়ে গেছে। এখন আমি এগিয়ে গেছি। প্রিয়াঙ্কার চোখে অশ্রু এসে গেল। তিনি বললেন, রাহুল, আমি ভুল করেছি। এখন আমার বুঝতে পারছি আমি তোমার কদর করিনি। তুমি আমার জন্য সব কিছু করেছ, আর আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আমাকে মাফ করে দাও। রাহুল গভীর শ্বাস নিলেন। তিনি বললেন, প্রিয়াঙ্কা, আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। সেই দিন যেদিন তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, সেদিনই আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম, কারণ রাগ পুষে রাখলে আমি নিজেকেই কষ্ট দিতাম। কিন্তু মাফ করার অর্থ এই নয় যে আমি আবার তোমার সঙ্গে ফিরে আসব। প্রিয়াঙ্কা আশা ভরা চোখে তাকালেন। তিনি বললেন, রাহুল, আমরা কি আবার শুরু করতে পারি না? এখন আমার বুঝতে পেরেছি আসল জিনিসটা কি। পদ, টাকা, সম্মান এসব কিছুই বেকার যদি সঙ্গ দেওয়ার কেউ না থাকে। রাহুল হেসে বললেন, প্রিয়াঙ্কা, এটা খুব ভালো কথা যে তোমার এটা বুঝতে পেরেছ, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। যখন আমার তোমার সঙ্গের দরকার ছিল, তখন তুমি আমার সঙ্গে ছিলে না। যখন আমি ভেঙে পড়ছিলাম, তখন তুমি আমার হাত ধরনি। এখন যখন আমি নিজে দাঁড়িয়েছি, তখন তুমি ফিরে আসতে চাও। এটা ঠিক নয়। প্রিয়াঙ্কা বললেন, কিন্তু রাহুল, ভালোবাসায় তো দ্বিতীয় সুযোগ মেলে। রাহুল উত্তর দিলেন, ভালোবাসায় সুযোগ তো মেলে, কিন্তু বিশ্বাস ভাঙার পর সম্পর্ক আর আগের মতো থাকে না। তুমি আমার ওপর বিশ্বাস করনি, তুমি আমাকে তোমার যোগ্য মনে করনি। এখন আমি নিজেকে এত দুর্বল মনে করি না যে আবার সেই জায়গায় ফিরে যাব যেখান থেকে আমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। প্রিয়াঙ্কা চুপ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এখন আর কিচ্ছু হবে না। রাহুল আরও বললেন, প্রিয়াঙ্কা, আমি তোমার প্রতি ঘৃণা করি না, তোমাকে মাফও করে দিয়েছি, কিন্তু এখন আমাদের দুজনের পথ আলাদা। তুমি নিজের জীবন যাপন করো, সুখী থেকো। আমিও নিজের জীবন যাপন করছি, আর আমি সুখী আছি। আমার এখন কারও দরকার নেই, আমি নিজের জন্য একাই যথেষ্ট। এটা বলে রাহুল সেখান থেকে চলে গেলেন। প্রিয়াঙ্কা সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার কাছে সব কিছু ছিল, পদ ছিল, সম্মান ছিল, টাকা ছিল, কিন্তু ভেতরে একটা শূন্যতা ছিল যা কখনো ভরবে না। রাহুল বাইরে এলেন, গভীর শ্বাস নিলেন, আকাশের দিকে তাকালেন। তার মনে হল যেন একটা বোঝা নেমে গেছে।
এখন তিনি পুরোপুরি মুক্ত ছিলেন। তার অতীতের কোনো বোঝা ছিল না। তিনি নিজের গাড়িতে উঠলেন আর চলে গেলেন। রাস্তায় তিনি ভাবলেন, জীবন কত অদ্ভুত। কখনো তুমি সবচেয়ে ওপরে থাকো, কখনো সবচেয়ে নিচে, কিন্তু আসল কথা হলো তুমি হার মানো না। রাহুল হার মানেননি, আর আজ তিনি আবার দাঁড়িয়েছেন নিজের শক্তিতে, নিজের পরিশ্রমে। কয়েক মাস কেটে গেল। রাহুলের ব্যবসা আরও বাড়ল। এখন তিনি শহরের বিভিন্ন এলাকায় অনেক গোডাউন খুলে ফেলেছিলেন। শত শত লোক তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। তিনি এখন কেবল একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি একটা অনুপ্রেরণা হয়ে গিয়েছিলেন। অনেক লোক তার কাছে আসত, তার গল্প শুনত, অনুপ্রেরণা নিত। রাহুল সবাইকে স্বাগত জানাতেন, সবার সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলতেন, কাউকে নিরাশ করতেন না। একদিন রাহুল নিজের গোডাউনে বসেছিলেন। তখন রামলাল কাকা এলেন। বললেন, বেটা, আজ তোমাকে দেখে খুব খুশি হচ্ছে। তুমি আমাদের সবার জীবন বদলে দিয়েছ। আগে আমরা শুধু দিনভর কাজ করতাম আর সন্ধ্যায় যা মিলত তাই নিতাম। এখন আমাদের ঠিক দাম মিলছে, আমাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, সব তোমার জন্য। রাহুল হেসে বললেন, এসব আমাদের সবার পরিশ্রমের ফল। আমি কেবল একটা রাস্তা দেখিয়েছি, বাকি সবাই সঙ্গ দিয়েছে। রাহুল এখন সুখী ছিলেন, সত্যিই সুখী ছিলেন। তার কাছে টাকা ছিল, সম্মান ছিল, লোকের ভালোবাসা ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা ছিল যে তার নিজের ওপর গর্ব ছিল। তিনি কখনো ভুল পথে যাননি, কাউকে কখনো ঠকাননি, কেবল সততার সঙ্গে কাজ করেছেন। আর এটাই ছিল তার আসল জয়। প্রিয়াঙ্কার কাছে পদ ছিল, কিন্তু তৃপ্তি ছিল না। রাহুলের কাছে পদ ছিল না, কিন্তু আসল তৃপ্তি ছিল। আর এটাই ছিল দুজনের জীবনের ফারাক। সন্ধ্যায় রাহুল গোডাউনের ছাদে গেলেন। সূর্য ডুবছিল, হাওয়া বইছিল। তিনি গভীর শ্বাস নিলেন আর নিজেকে বললেন, জীবন অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু অনেক কিছু দিয়েওছে। এখন আমি কারো মুখাপেক্ষী নই, আমি নিজের শক্তিতে দাঁড়িয়েছি, আর এটাই আমার সবচেয়ে বড় জয়। বন্ধুরা, এই গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা এটাই যে জীবনে পড়ে যাওয়া কোনো শেষ নয়। আসল কথা হলো আপনি আবার উঠেন কিনা। রাহুল পড়েছিলেন, অনেক নিচে পড়েছিলেন, কিন্তু তিনি হার মানেননি। তিনি আবার দাঁড়ানোর চেষ্টা করেছেন, আর আজ তিনি সফল। তাই কখনো হার মেনো না। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, যদি তোমার ভেতরে হিম্মত থাকে, তাহলে তুমি আবার দাঁড়াতে পারো। এখন প্রশ্ন হলো, রাহুল যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ঠিক ছিল? তাকে কি প্রিয়াঙ্কাকে মাফ করে আবার গ্রহণ করা উচিত ছিল, নাকি যা করেছেন তাই ঠিক ছিল? আপনারা কি মনে করেন? যদি আপনি রাহুলের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনার মতামত অবশ্যই জানাবেন। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, আর আমাদের চ্যানেল সফর থেকে শিখকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুখী থাকুন আর পরিশ্রম করে যান। ধন্যবাদ।